এখন বিএনপি হচ্ছে হালুয়া রুটি ভাগ জন্য। ওই যে ওবায়দুল কাদের বলতেন না, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কাউয়া, ফার্মের মুরগি, হাইব্রিড সবাই ঢুকছে এখন আওয়ামী লীগে, এখন একদম মানে সেভাবে কি সব বিএনপিতে ঢুকছে? হ্যাঁ, এগুলো দেখে যাচ্ছে বিএনপি হাইব্রিড, এগুলো হাইব্রিড বিএনপি হয়ে যাচ্ছে। এবং এটা কোনো এখানেই না, প্রধানমন্ত্রীর আশেপাশে বহুত আছে, প্রধানমন্ত্রীর আশেপাশে অনেক লোক আছে যাদের সঙ্গে বিএনপির কোনো মানে ছাত্র দলের, ছাত্রলীগের, ছাত্র দলের, যুব দলের অথবা বিএনপির কোনো সংশ্লিষ্টতা নাই। বিএনপির সমর্থক ছিল হয়তো বা, দেখেন এখন বিশেষ সহকারী হয়ে গেছে, অথচ বিএনপি করতে যায় ঘর সংসার হারাইছে। কিন্তু তিনি যদি যোগ্য হন, মানে আপনি বলছেন যে বিএনপির ছাত্র দলের না, যুব দলের না, বা বিএনপি করেন নাই, তারা এখন বিশেষ পদ পেয়েছেন, তারা যদি খুব যোগ্য হন, চিন্তা করার ক্ষমতা রাখেন, তাহলে কেন তাদের নিয়োগ দেওয়া হবে না? অসুবিধা নাই, তাদের নিয়োগ নিয়ে আমি কোনো কিছু বলছি না, তারা নিয়োগ পেয়েছেন, ভালো হয়েছে। কিন্তু আমার কথা হলো কি, এটা তো একটা দলীয় সরকার, মানে সরকারটা তো বিএনপির সরকার, তাই না? কারণ যখন আপনি নিয়োগ দিবেন, তখন আপনি যখন সরকারি, মানে আমি বলছি না যে সরকারি কর্মকর্তা নিয়োগ দিবেন, আমরা প্রশাসন না, আমি বলছি সরকারের মনে করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হবেন, তিনি কি হবেন? তিনি তো উপদেষ্টা, তার কোন পেশাজীবী সংগঠন না, এটা তো পেশাদার আমলা না, এটা তো প্রফেশনাল না, এটা তো একজন ব্যক্তিকে আপনি আনবেন। যদি উনি ওই সাবজেক্টের হন, টেকনোক্রেট হন, তখন এক কথা। কিন্তু আমি যাদের কথা বলতেছি, ইঙ্গিত দিচ্ছি, তখন তো টেকনোক্রেট না দেখাই, তারা কোনো লোক ধরে ঢুকে পড়ছেন। তো এখন আপনি তাকায় দেখেন, বিএনপি অনেক লোক আছে, তাদের ত্যাগের কোনো শেষ নাই। এক্সাম্পলতে বলি আপনাকে, এই যে হাবিবগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভদ্রলোক আছেন, তার নামে সর্বোচ্চ সংখ্যক মামলা ছিল, তার নামে সর্বোচ্চ সংখ্যক মামলা তার নামে ছিল বিএনপির নেতাদের মধ্যে। উনি কেন্দ্রীয় নেতা, ওনাকে কি বানানো হয়েছে ভাই? উনি নো হয়। এখন বলবেন হাইবিগঞ্জ বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করেছে না, বিদ্রোহ? হ্যাঁ, সে বিদ্রোহ করতেছে না, সে দলের প্রতি অনুগতও আছে, কিন্তু এই আনুগত্যে, এই ত্যাগে বিনিময়ে সে পেল, তাকে নমিনেশনও দেন নাই, সে এমপি হতেও পারে, সে কিছুই পেল না। তো আমি বলছি কি, মানে ব্যাপারটা কি এরকম যে দলের ভেতরে ত্যাগের মানে মূল্যায়ন কম হলেও, বা কোথাও সেটা ত্যাগের মূল্যায়নটা বাদ পড়ে গেলেও, পেশাজীবীদের ক্ষেত্রে সেই দলের মানে দলীয় মূল্যায়নটা খুব ভালো হচ্ছে। মানে যেমন ধরেন, হ্যাঁ, একদম ভালো, আপনি রাইট। পেশাজীবীদের মধ্যে মূল্যায়ন অন্যভাবে, এখানে হচ্ছে তেল দেওয়া দেবী। একজনের মনে করেন, একজনের বড় ভাই আছে, সে হয়তো দলের খুব বড় একজন নেতা, সে তাকে পার্সোনালি পছন্দ করে, তাকে এনে ঢুকতেছে। শুনেন, এই বাড়িটা বোঝা যেত যদি এবার নির্বাচনটা মানে সকল দলের অংশগ্রহণে হতো। দল তো নাই, নির্বাচনের আগেই তো আমরা সবাই জানি বিএনপি জিতবে, তখন একদিকে বিএনপি আর একদিকে জামাত। তো এটাতে এই জামাতের সঙ্গে যে বিএনপি জিতবে এটা সবাই জানে। কিন্তু যদি আওয়ামী লীগ থাকতো, আপনি দেখতেন বিএনপির মনোনয়ন গুলি ঠিক একরকম হয়, তখন তার হিসাব নিকাশ করে মনোনয়ন দিত। তো এরকম হয়েছে। জি, মানে আমরা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালাম, আমরা পুলিশের দিকে কথা বললাম। মাননীয় প্রধানমন্ত্রী এও বলছেন যে অপরাধীদের রাজনৈতিক পরিচয় নেই, পুলিশদেরকেই বলছেন যে অপরাধীদের রাজনৈতিক পরিচয় নেই, অপরাধীদের অপরাধী হিসেবেই বিবেচনা করতে পুলিশকে নির্দেশনা দিচ্ছেন। মানে এখানেও রাজনৈতিক বিবেচনার কথাই আসছে, কিন্তু সেটিও কি আসলে হচ্ছে? উদাহরণস্বরূপ যদি দেখি, ইমি তাকে আসলে রাজনৈতিক বিবেচনায় সন্ত্রাস বিরোধী আইনে নিয়ে গিয়ে তাকে 2 মাস জেল খাটলো, এবং মাস্টার্স পরীক্ষা দিতে পারলো, তার বিয়েও ছিল বেচারির, সবকিছুই উল্টাপাল্টা হয়ে গেল জীবনটা। যারা তাকে ঠেলে দিয়ে আসলো, সেই মোসাদ্দেক, পরবর্তীতে ডাকসু নেতা মোসাদ্দেককে এবার ছাত্রদল নেতারা মেরে পিটে পুলিশে দিয়ে আসলো, তখনও পুলিশ নিশ্চুপ। মানে তার পুলিশের সামনে মারলো, মেরে তাকে দিয়ে আসলো, তখনও পুলিশ নিশ্চুপ। রাজনৈতিক পরিচয় কি উপেক্ষা করতে পারছে পুলিশ? পারছে না। আমি আবার বললাম, আপনাকে আগেও বলেছি যে প্রধানমন্ত্রী যেভাবে বলছেন সেভাবে তার সহকর্মীরা চলছেন না, তারা প্রধানমন্ত্রীকে ফলো করছেন না, সিনক্রোনাইজিংটা হচ্ছে না। সিনক্রোনাইজিং এর দরকার আছে। এটা কি প্রধানমন্ত্রী হচ্ছেন নাকি প্রধানমন্ত্রী এটা মেনেই নিচ্ছেন? এই জন্য মেইন পয়েন্ট, এই পয়েন্টে আমি আসতেছি।
দেখেন সিম্পল জন্য কি কারণে হচ্ছে না? প্রধানমন্ত্রী যেহেতু প্রত্যেকটা মন্ত্রীকে জনে জনে যে প্রত্যেকটা ঘটনাকে কেন্দ্র করে উনি তো প্রত্যেক দিন যে বলবেন না, উনি একটা নীতিমালা দিবেন, উনি বলবেন যে আমার এই ধরনের পলিসি, আপনারা এই পলিসিটা ফলো করেন। এবং অনেক সময় আমি উদাহরণ দিয়ে বলি আপনি, যেমন ধরেন ফুটবল যখন খেলা হয়, যখন নাকি দলের অধিনায়ক সে কি প্রত্যেকটা প্লেয়ার নাম ধরে যে ডাকে, এই তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও বলে, কথা বলে না ভাই, দুই একটা জায়গায় বলে, বাকি সময় কিন্তু ওনার নেওয়ার ভঙ্গি থেকে বল দিয়ে দেওয়ার টান দেয়, ওই ভঙ্গি দেখে কিন্তু সহকর্মীটা মানে সহযোগী খেলোয়াড়টা বুঝে আমাকে কোন জায়গায় থাকতে হবে, কোন জায়গায় পাস দিবে, চোখের ইশারায় কিন্তু তারা বুঝে। এখানেও ঠিক একই জিনিস, উনি তো টিম লিডার, ওনার টিমের যারা আছেন তারা তো ওনার চোখের ইশারায় বুঝবেন, ওনার কথা সব বলতে হবে কেন? কিন্তু আমরা দেখতেছি উনি যা বলতেছেন সেগুলো বাস্তবায়িত হচ্ছে না। এই যে আপনি বলেন থানায় দলীয় পুলিশ কি হবে না, থানায় মানে বিএনপি লোকজন দলীয় লোকজন যে প্রভাব বিস্তার করবে না বললেন তো। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু মাঝখানে একবার থানায় গিয়েছিলেন, উনি থানায় গিয়ে বললেন যে বিএনপি লোকজন ওনার থানায় না আসে। খুব ভালো কথা, আসলে তো যাবে না, বিএনপি লোকের থানায় কি কাজ? বিএনপির লোক যাবে বিএনপি অফিসে, তাকে থানায় যেতে হবে কেন? কিন্তু থানায় যাচ্ছে। আজকে একটু খবর নেন সারা দেশে সকল থানায় বলে আপনি দেখেন কোন থানায় যায় নাই বিএনপি লোকজন আছে। এখন এটা হয় কি, এটা একটা ভালো ব্যবসা। উপজেলা পর্যায়ে এই থানায় যাওয়াটা, থানায় যে দালালি করাটা, এটা হলো সবচেয়ে লাভজনক ব্যবসা। এই ব্যবসা বিএনপি ছাড়বে কেন? এই ব্যবসা তো আওয়ামী লীগও করছে, আওয়ামী লীগ করছে, ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, স্বেচ্ছাসেবক লীগ করছে, সবাই করছে, এরাও করতেছে। বাট মূল যে কথাটা সেটা হলো কি, যে প্রাইম মিনিস্টার যা বলছেন, যা ভাবছেন, যেভাবে করতে চাচ্ছেন সেভাবে হচ্ছে না, জি হচ্ছে না। আপনি তো শুরুতেই বললেন যে উনি বলছেন যে শিক্ষক মানে যেন দলীয় বিবেচনা শিক্ষকদের নিয়োগ না হয়, অথচ আমাদের শিক্ষামন্ত্রী তো একবারে সমস্ত বিশ্ববিদ্যালয়ের মানে ওনার দলীয় লোককে নিয়োগ দিয়ে দিচ্ছেন, দেন নাই? দিচ্ছেন তো। ওনারা তো বুঝতে পারছেন না প্রাইম মিনিস্টার কি বলছে, অথবা বুঝতেও মানছেন। আগের প্রাইম মিনিস্টার যদি বলি, শেখ হাসিনা যখন প্রাইম, তখন তো তিনি বলতেন অপরাধী যেই দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না, কিন্তু এগুলো তো শুনতাম, কাজ তো এরকমটা হতো না। আমার কাছে মনে হয় উনি এটা মিন করতেন কিনা আমার সন্দেহ, উনি মিন করতেন কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ অনেক অপরাধী ছাড়ার ব্যাপারে ওনার নিজেরও ভূমিকা ছিল, কাজে ওটা উনি মিন করতেন কিনা এটা আমার সন্দেহ আছে। জনাব তারেক রহমান মিন করছেন তো? আমি তাই এখনো বন্ধ তাই মনে করি। আচ্ছা, একটু যে সাংবাদিকদের বিষয়ে বলছিলেন, আচ্ছা বিচারের ক্ষেত্রেও আসি, মানে সবখানেই রাজনীতিকরণের বিষয়ে আলোচনা হচ্ছে, শিক্ষক, পুলিশ, বিচার বিভাগের ক্ষেত্রেও, মানে বিচারের ক্ষেত্রেও একটু জানতে চাই যে ধরেন 21শে আগস্টের মামলা, সেখানে সবাই খালাস হয়ে গেল, মামলা আর কোনো মামলার ফুল স্টপ হয়ে গেল একদম। আবার সেই আওয়ামী লীগ আমলের শাপলা চত্বরের হত্যাকাণ্ড, সেই ঘটনাতে তখন ফুল স্টপ ছিল, এখন এসে সেটি চালু হচ্ছে। বিচার বিভাগেও আসলে সেই রাজনীতিকরণ, সেটির প্রভাব মুক্ত হচ্ছে কি, হওয়ার পথে যাচ্ছে কি? 21 আগস্ট গ্র্যান্ড হামলা যেটা ছিল সেটা কিন্তু সবাই খালাস পাইছে, অন্তর্বর্তীকালীন সরকার। এটা সেই সরকারের আপাতত আমি কোনো সংশ্লিষ্টতা দেখছি না। কিন্তু ওইখানে আমার কাছে যেটা মনে হয়েছে, ওদেরও লক্ষ্য ছিল, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ছিল একটা, ওই সরকারের যে পালসটা কিন্তু ওই বিচারকরা বুঝতে পেরেছেন, পেরেই ওনারা যা করলে খুশি হবে তাই করছেন ভাই। এটা বলে আমি আবার ঝামেলা করতে পারি, এই যে বিচার বিভাগকে আমি করলাম, কিন্তু ঘটনা তাই হয়েছে। কারণ আমি বলি কেন, দেখেন কে মেরেছে, যাদেরকে ফাঁসি দিয়েছেন এটা হয়তো ভুল, হয়তো তদন্তের সমস্যা আছে, হয়তো দলীয় প্রভাবিত আওয়ামী লীগ প্রভাবিত তদন্ত, সবই মানতে রাজি। কিন্তু লোকগুলি তো মারা গেছে ভাই। আইবি রহমান মারা যায় নাই? আইবি রহমান কিসে মারা গেছে? আইবি রহমানকে ডায়রিয়াতে মারা গেছে নাকি? বলেন আপনি, মারা তো গেছে ভাই, 44 জন লোক তো মারা গেছে, সেই মৃত্যুর কোনো বিচার হবে না? তাহলে আদালত বলেছিল, কিন্তু হাইকোর্ট বলেছিল যে এটাকে আরো পুনরায় তদন্ত করা হোক, অধিকতর তদন্ত করা হোক। হাইকোর্ট রায় দিয়েছিল যে তদন্তে ঝামেলা আছে, তদন্তটা আবার করা হোক। সুপ্রিম কোর্ট সেটাও বাতিল করেছে, তদন্তই হবে না। তাহলে কি হলো? কোন সভ্য দেশে এরকম হতে পারে
হতে তো পারে, হওয়া উচিত না। আমি তো মনে করি এই সরকারের উচিত হবে 21 গ্রেনেড হামলা যে ঘটনা ছিল সেটার চুলচেরা তদন্ত করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে বিচার করা। যদি কেউ মারা যায় থাকে মারা গেছে, আগে যদি কেউ মারা যায় মারা গেছে, কিন্তু বিচারটা হওয়া উচিত। জনগণের জানা উচিত যে ওই ঘটনার পেছনে কে দায়ী। সেই লোকটা কি শেখ হাসিনা, যিনি তার ভ্যানিটি ব্যাগ গ্রেনেড নিয়ে গেছিলেন? যদি সে হয় তাকেই দায়ী করেন, যাই বলে বলে মৃত্যুর জন্য তুমি দায়ী বলেন আপনি ভাই, কিন্তু একটা বিচার তো করবেন। বিচার হবে না কেন? আমার বক্তব্য হলো বিচার কেন হবে না? তাহলে আর অসভ্য সঙ্গে সভ্য মানুষের সভ্য সমাজের পার্থক্যটা কি থাকে? হওয়া উচিত। আবার দেখেন আরেকটা ঘটনা আপনাকে বলি আমি। ডক্টর ইউনূসের 666 কোটি টাকার একটা মামলা ছিল, যেখানে হাইকোর্ট রায় দিয়েছিল যে এই 666 কোটি টাকা উনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন, এই ট্যাক্সটা রাষ্ট্রীয় খাতে দিতে হবে। এই রায় হয়েছিল অগাস্টের 3 তারিখে, সম্ভবত 3 অথবা 2 এরকম সময় হাইকোর্ট রায় হয়েছিল। তারপর তো 5 তারিখে তো গণেশ উল্টে গেল। উল্টে যাওয়ার পরে যখন নাকি আপনার প্রথমত শর্ট রায় দেয়, তারপর যখন রায়টা ডিটেল লিখতে হবে, ওই একই বিচারক রায় আর লেখে না, বলে রায় লিখতে বিব্রত বোধ করছেন। কেন বিব্রত বোধ করছেন? যে তখন তো ইউনূস সঙ্গে চলে আসছে, রায় তো ছিলেন উনি ইউনূস সঙ্গে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে। এখন তো ডক্টর ইউনূস ছিল চিফ অ্যাডভাইজার, অতএব রায় লিখবেন না। এখন প্রশ্ন হলো, মানে আমাদের যদি এখন প্রশ্ন হলো, সরি কিন্তু কোনো সমস্যা নেই, এখন আমার প্রশ্ন হলো যে ওই বিচারক তাহলে কি আগের বার যখন রায় দিয়েছিলেন তখন কি শেখ হাসিনার ভয়ে রায় দিয়েছিলেন? অথবা যদি ওই রায়টা ঠিক থেকে থাকে, তাহলে পরে যখন রায়টাকে উনি আবার লিখতে বিব্রত বোধ করলেন, এখন কোন ডক্টর ইউনূসের ভয়ে লিখলেন না? কারণ দুটো বইয়ের যে কোনো একটা সত্য। কোন ভয়টা ঠিক? এর যে কোনো একটা ভয় ঠিক হলেই আমি বলবো যে ওই উচ্চ আদালতের প্রতি সাধারণ মানুষের অনাস্থা প্রকাশ একদম জাস্টিফাইড। আপনি কি বলবেন ভাই? জি, সেই উচ্চ আদালত, মানে সেই আদালতগুলো পেরিয়ে পেরিয়ে এটিএম আজহারুল ইসলাম বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর, তারা ফাঁসির আসামি ছিল, তারা এখন এমপি, এখন আবার অনেকে আগের এমপির, এখন আবার অনেকে ফাঁসির আসামি। ওই আপনি যেন বলছেন মিউজিক্যাল চেয়ারের মতো একটা অবস্থান, আসলে কি হচ্ছে কিনা। সাংবাদিকদের প্রসঙ্গটা আনছিলেন, রাজনৈতিক বিবেচনায় মানে অনেক ভুয়া মামলায় তো সাংবাদিকরা গ্রেপ্তার হয়েছেন, হত্যা মামলা, হত্যা চেষ্টা মামলা। সাবেক প্রধান বিচারপতির কথা বলছেন ডেভিড বার্গম্যান, বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক, তিনি কিন্তু মানে নিয়মিত লিখছেন এগুলো নিয়ে। মাঝে মাঝে দেখা হয় যে সাবেক প্রধান বিচারপতির কথা বলছেন, তিনি সাবেক নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি, তার কথা বলছেন যে তাদের জামিন হচ্ছে কিন্তু তারা মুক্ত হচ্ছেন না। মানে বিচার বিভাগেও কেমন প্রভাব সেটা নিয়ে কথা বলছিলেন। এই সরকার আসার পরপরই 23,000 রাজনৈতিক মামলা প্রত্যাহার করে নেয়, 23,000 প্রায় 24,000-এর কাছাকাছি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই মামলাগুলোর ব্যাপারে সরকারকে আসলে কতটা সিরিয়াস? মাননীয় প্রধানমন্ত্রী তো যারা ভোট দিয়েছেন, দেন নাই, বিপরীতে দিয়েছেন, সবার প্রধানমন্ত্রী। না, আমি দেখেন এদের তো এখন তাও কিছু কিছু জামিন হচ্ছে, কিন্তু কিছু কিছু জামিন কিন্তু হচ্ছে। যেমন সেলিনা হায়াত আইভি, ওনার 12টা মামলা, 12টা মামলায় কিন্তু জামিন হয়ে গেছে, এবং এর মধ্যে হাইকোর্ট বলেও দিচ্ছে যে শোন অ্যারেস্টের নামে যেন আর হয়রানি করা না হয়। কারণ এই জামিনগুলোতে এই সরকারের আমলে হলো, এটা তো সত্য। স্পিকার তো 7 দিনের মাথায় এই সরকারের আমলে গ্রেপ্তার হয়েছে, আবার এই সরকারের আমলে কিন্তু সে জামিনও পেয়ে গেছে। এগুলো কিন্তু এই সরকারের আমলে হচ্ছে, এগুলো দেখতে হবে। কিন্তু আবার মানে এই সরকার আমাদের নতুন করে হিসেবে স্পিকারের ক্ষেত্রটা বিশেষ কেস হিসেবে বলা হচ্ছে। স্পিকার, তারপরে সাবের হোসেন চৌধুরী, তিনিও অন্তর্বর্তী সরকারের অংশের গ্রেপ্তার হয়েছিলেন, রিমান্ড থেকে বেরিয়ে এসেছেন তিনি, মানে যেটি আসলে হয় না, রিমান্ড থেকে জামিন হয়ে গেছে তার, এরকম হয়েছে। ওনার যেটা হচ্ছে ওইটা একদম অস্বাভাবিক মনে হয়েছে আমার কাছে, এবং ওইটা প্রমাণ হয়েছে যে ওইটা আসলে মানে ওইভাবে জামিন হয় না রে ভাই। ওটা গায়ের জন্য জামিন হয়েছে, সাবের হোসেন চৌধুরীটা হয় না, এইভাবে হয় না। কিন্তু স্পিকারটা স্বাভাবিক নিয়মে হয়েছে আমি মনে করি। আসলে এই সমস্ত মামলা, যে সমস্ত মামলা জামিনযোগ্য মামলা, সেগুলোতে আপনি জামিন দেবেন না কেন?
জামিন দেওয়া উচিত, এবং কোনটা হয়রানিমূলক মামলা এটাও তো বোঝা যায়। আপনি ধরেন ABM খায়রুল হক, এই ভদ্রলোক আমাদের দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে মন্দ কাজটা করছেন বলে আমি মনে করি। উনি অন্তর্বর্তীকালীন সরকারের যে পদ্ধতি, এটাকে উনি ধ্বংস করে দিয়েছেন। এটা ভয়ঙ্কর অন্যায় করছেন। তো ওনাকে ওই কারণে তার বিরুদ্ধে মামলা করেন, হত্যা মামলা ওনাকে আসামি করেন। এটা কি বেরোতে ভাই পাগলও হাসবে। এটা কিছু হইলো? অন্তর্বর্তীকালীন সরকারের সময় এগুলো হয়েছে। এই ডক্টর আসিফ নজরুল নিজের বিরাট একদম মানে কি মনে করেন, নিরপেক্ষ কি কি জানি বলে আর কি, জাতির বিবেক, ওই বিবেক তো এই কাজগুলি করে গেছে, তাই না? এমন উনি বাবা অন্য অন্য গান গায়। যাও, এগুলি তো হয়েছে সময়। আমাদের সাংবাদিকদের মধ্যে অনেকের বিরুদ্ধে কিন্তু এরকম মামলা হয়েছে, এবং সেই মামলাগুলি মনে করেন উত্তরায় কে মারা গেছে, সেখানে আছে শেখ হাসিনা উত্তর ওই মামলা আসামি, 1 নম্বর আসামি। শেখ হাসিনা কি আপনার ফারজানা রূপা, শাকিল আহমেদ এদের সঙ্গে পরামর্শ করে বলছে তাহলে গুলি করি, ওরা বলছে হ্যাঁ আপা গুলি করেন। তারপর এই তোমরা গুলি করো, রূপা বলছে ও গুলি করে দিছে। ঘটনাগুলি এভাবে হয়েছে রে ভাই। ফারজানা রূপা, শাকিল আহমেদ, মুজাম্মেল বাবু, শ্যামল দত্ত, এদের অনেক অপরাধ থাকতে পারে। যদি থাকে, যে অপরাধ আছে ওই অপরাধে মামলা করেন, শাস্তি হোক, আমার তো কোনো আপত্তি নাই রে ভাই। যদি আমি অপরাধ করে থাকি তাহলে আমি সাংবাদিক বলে আমি ছাড় পাবো তা তো না, আমারও শাস্তি হতে পারে। কিন্তু আপনারা করলেন কি, ধরেন একজন লোক মুরগি চুরি করছে, ঠিক আছে, এখন তার ফাঁসানোর জন্য যে মুরগি চোর তো দিলে পরে জামিন পাই যাবে, দেও তার হত্যা মামলা দিয়ে দিলেন। হত্যা মামলা, তো হত্যা মামলা আপনি প্রমাণ করতে পারবেন, কিন্তু মুরগি চুরি করছে ভাই, তো হত্যা মামলা তার কি হলো? সে খালাস পেয়ে গেল। মাঝখান থেকে কি হলো? সে যে মুরগি চুরি করছিল ওই জন্য কোনো শাস্তি হলো না। তো এখানে কিন্তু তাই হবে, সবাই ছাড়া পেয়ে যাবে, কিন্তু তারা যে আসলে কিছু অন্যায় করেছিল সেটা একটা শাস্তি হওয়া দরকার ছিল না? ছিল তো। তো সেই অন্যায় শাস্তি হচ্ছে না, তাহলে বেশি শাস্তি দিতে দেয়া, তার উপরে এগুলো মব, এগুলো মনে করি জানেন, এগুলো বিচার বিভাগীয় মব আমার কাছে মনে হয়। এই যে আপনার গণমামলা দিয়ে জামিন না দেওয়া, বিছানা যেখানে আটকে রাখা, এগুলি বিচার বিভাগীয় মব। জি, মানে আইন সবসময় আমরা শুনি, সাবেক প্রধানমন্ত্রীও খুব বলতেন আইন তার নিজস্ব গতিতে চলবে, কিন্তু তখনও দেখতাম আসলে সরকারের গতিতে চলছে। এখনো কি আইন তার গতিটা বুঝলো কিনা, সেই প্রশ্নটাই বারবার করতে হচ্ছে, সেটি হয়তো দুঃখজনক। একটু এবারে আসি যে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা তিনি চাঁদাবাজির কথা বলছেন, যে চাঁদাবাজির কারণে বাজার পরিস্থিতি আরও খারাপ হয়েছে, অবস্থা খারাপ হয়েছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে এই চাঁদাবাজরা তো কেউ আফ্রিকার জঙ্গল থেকে আসেন নাই, তাদের সবার পরিচয় আমাদের সাথে, তাদের ওঠা বসা চলাফেরা, এবং এটি তিনি বলছেন যাদের সবার পরিচয় আমরা জানি। আপনার একটা এপিসোড দেখেছিলাম, বেশ মজাই ছিল, কোয়া দিমু বলছিলেন আপনি সেই এপিসোডে। তো সেখানেও জামায়াতের আমির, মাননীয় বিরোধী দলীয় নেতা, তিনি বললেন এই যে সবার পরিচয় জানেন, এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে তাদের খতিয়ান দেন। আসলে কি এই খতিয়ান পাওয়া যাবে, নাকি ওই কোয়াদিমুর মধ্যেই থাকবে আর কি, যে আমরা জানি কিন্তু আসলে বলবো না? দেখেন, আমার কথা হলো স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলছেন, আমি ওনাকে সাপোর্ট করি যে আপনারা যদি জানেন কে চাঁদাবাজ তাহলে তাদের লিস্ট আমাদের কাছে দেন। হ্যাঁ, এখন ওনারা বলবেন যে আপনারা মিনিস্ট্রিতে আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনার, পুলিশ আপনার, আমাকে দিতে হবে কেন, আপনারা বের করে নেন। না, এটা কিন্তু কথা ঠিক না। আমি বের করে নেবো, কিন্তু আপনি আমাকে হেল্প করেন। নাগরিক হিসাবে যেহেতু আপনি জানেন আপনার তালিকাটা আমাকে দেন না কেন? দিবে না, কিন্তু ওই মেঠো বক্তৃতা করছে। আরেকজন আমি বলছিলাম তো ওই সময় ওইটাতে, যে আপনার ওই সাবেক এক সচিব ছিল ABM আব্দুল সাত্তার, উনি বলছিলেন ওনার কাছে 8 জন উপদেষ্টার দুর্নীতির গোয়েন্দা রিপোর্ট ওনার কাছে আছে। 8 জন। যখন উনি বলেন, ওটা ছিল আপনার এই প্রশাসনিক যে আছে অ্যাসোসিয়েশন প্রশাসনের, তাদের এক সম্মেলনে, এবং ওটা বলার পর সবাই তাদের হাততালি দিছে। ওখানে কিন্তু অনেক বর্তমান সচিব ছিল, অনেকে ছিল, সবাই হাততালি দিছে। বিরাট এক ঘটনা। ওই ব্যক্তিকে সে তালিকাটা এখনো দিচ্ছে কোন 8 জন দেয় না কেন? তখনও দেয় না, এখন সে তো আবার খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, কিন্তু সে কিন্তু প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি। এখন এই লোক, তো আমি তো ওই লোকটা মনে করি না, ওই লোকটা আমি মানে খুব গুরুত্বপূর্ণ মনে করি না, আপনি বলুন আপনাকে দায়িত্ববান লোক মনে করি না। সে তো বলে যে একটা আওয়াজ তুলবো, আওয়াজটা মাল টাল পাইয়া বসে গেল কিনা আমি জানি না, বলতে চুপ করে থাকলো কেন?
তত উচিত ছিল বলা, ঠিক আছে তখন দেয় নাই, যে ওখানে দিলে পরে হয়তো তারা বিচার করবে না, ওকে আপনার এখন আপনার গভর্নমেন্ট আসছে, তখন তো অনেক কিছুই তারা বলেন নাই নির্বাচনের স্বার্থে, সেটি তো বললেনই স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে এখন দেন বলবে যে না তাদের সঙ্গে বিরোধ করছে না, বিরোধ তো তাদের সঙ্গে না। সমস্যা হলো যদি 8 জন উপদেষ্টা দুর্নীতি করে থাকে তাহলে ক্ষতিগ্রস্ত কে হয়েছে? এই দেশ, এই দেশের জনগণ। এই দেশ এবং জনগণের প্রতি আপনার কোনো দায় দায়িত্ব নাই? দেন না কেন? তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনার এই লোকের ব্যাপারে সতর্ক হইতে হবে। এই লোক তো আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি আলাপ করে, এই লোকের সতর্ক হবার কথা বলছেন, মানে ধরেন এত কিছু আলোচনা হচ্ছে, জুলাই সনদ, এই চাঁদাবাজির বিষয়ে আলোচনা হচ্ছে, সরকারি দল বিরোধী দল কথা বলছে, পাল্টাপাল্টি হচ্ছে, কিন্তু হামেজে যে 400-র উপরে শিশু মারা গেল, সেইখানে গণমাধ্যমে একটা বিশ্লেষণ আসছে যে কোথা থেকে আসলে কোথায় ঠিক গাফিলতির কারণে টিকার চেইনে বিপর্যয় ঘটলো এবং টিকা না পেয়ে এতগুলো শিশু মারা গেল, এবং যারা আক্রান্ত হয়েছে তারাও নাকি দীর্ঘমেয়াদী নানান রকম নিউরোলজিক্যাল সমস্যায় ভুগবেন, সারা জীবনই হয়তো ভুগবেন বাচ্চাগুলো বড় হতে হতে, এইরকম একটা বিশেষজ্ঞরা বিশ্লেষণ করছেন। কিন্তু কারা দায়ী, কেন হলো না, সেই জবাবদিহিতাটাও তো এই সরকার করছে না। মানে একরকম ইনডেমনিটি দেওয়া, যেমন আওয়ামী লীগ সরকার এসে তত্ত্বাবধায়ক সরকারকে ইনডেমনিটি দিয়েছিল, একটা ইনডেমনিটি দেওয়ার ব্যাপারটা আছে নাকি, যে 8 উপদেষ্টা কারা তাও বলবো না, আমি কারা দায়ী তাও বলবো না, কাউকেই কিছু করা হবে না, কারা বাণিজ্য চুক্তি করলো সেটাও আমরা দেখবো না। আপনার এই বক্তব্যটা একদম আমি উড়িয়ে দিতে পারবো না। এই বক্তব্য মানে অনেক বিষয় আছে যেগুলো সরকারের আচরণ দেখে সেরকমই মনে হচ্ছে, যে কেন আপনি হামে প্রধানমন্ত্রী বলেছেন এই জন্য যারা দায়ী তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। এখন যদি ওরা ক্ষমার অযোগ্য অপরাধ করে থাকে তাহলে বিচার হবে কেন? বিচার না হয় তো ক্ষমা, বিচার না হওয়াটা ক্ষমা না, ক্ষমা তো উনি বলতেছেন যে ক্ষমার অযোগ্য, তাহলে বিচার হবে না কেন? বিচার হওয়া উচিত। আমার কথা হলো কি আপনাকে একটু তদন্ত করতে হবে, তদন্ত করে দেখেন হামের টিকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে, মানে 1 সপ্তাহ আগে থেকে শুরু হয়েছে। আর হামের টিকাটা হলো এমন যে টিকা দেওয়া শুরু করার পরে 10 থেকে 14 দিনের মধ্যে সে কিন্তু অ্যান্টিবডি তৈরি করে ফেলায়, মানে 10 থেকে 14 দিনের মধ্যে এই প্রকোপটা কমবে, এটা আমি পার্সোনালি আশাবাদী। যখন কমে যাবে না তখন দেখবেন এই বিচারও হিম ঘরে চলে গেছে। তাহলে বিচারটা তো হওয়া উচিত ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে এই যে উপদেষ্টা না প্রেস সেক্রেটারি ছিল, যে যারা এখন এক্সটেনশন পিরিয়ড চলছেন, তিনি এলপিএর আছেন বলে আমার ধারণা, কারণ এখনো উনি ওই সরকারের পক্ষে সাফাই গাচ্ছেন। বিশেষ শফিকুল আলম সে নানাভাবে বলার চেষ্টা করতেছে তারা কি করতেছিল, কেন করতেছিল। ওই আগের সরকার নাকি ইউনিসেফের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করতেছিল, ওটা তারা থামানোর চেষ্টা করছে, এবং ওই চেষ্টার কারণে এখন 400 লোক মারা গেছে, 50,000 শিশু আক্রান্ত হয়েছে। এই মহাজ্ঞানী শফিকুল আলম আগামীতে কি দৈনিক ওয়ার্ডার একটি পত্রিকার সেই সম্পাদক হচ্ছে নাকি চাল্লাই জানি না। তো এখন এরা এরকম মানে কি বলবো, তাদের এই ফিলিংস এই লোকগুলির প্রতি। দেখেন আমি একটা কথা বলছি মাঝখানে কয়েকদিন আগে সিএনএন এর প্রধান টেড টার্নার মারা গেল। টেড টার্নারের মৃত্যু উপলক্ষে ইউনুস সাহেব তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রায় 350 ওয়ার্ডের একটা অবিচুয়ারি লিখছে, এবং সেখানে সে টেড টার্নার তার কত ভালো বন্ধু ছিল, তার ফ্রেন্ড ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, এবং তার মৃত্যুতে জাতির কি ক্ষতি হলো, বিশ্বের কি ক্ষতি হলো, এগুলো অনেক কিছু লিখছে, শোক প্রকাশ করত। এই শোকটাকে আমি অনার করি, প্রশংসাও করি, যে উনি অবশ্যই একজন বড় লোক, দিকপাল, উনি অবশ্যই সংবাদপত্রে মিডিয়ার জগতে একটা বিশাল কিছু, ওনার মৃত্যু অনেক বড় ক্ষতি, অস্বীকার করি না ভাই। কিন্তু এই ডক্টর ইউনূসকে আমি বলি যে ভাই আপনি উনার জন্য 350 ওয়ার্ড খরচ করতে পারলেন, আর আমার দেশে তখন উনি যখন লেখেন তখন ওই সময় আমি হিসাব করে দেখলাম যে প্রায় 323 জনের মতো মারা গেছিল আমাদের দেশে সরকার হিসেবে। তাদের জন্য আপনি একটা লাইন আপনি শোক প্রকাশ করতে পারলেন না, নাকি এদেরকে আপনি, আমি তো মাঝে মাঝে মনে হয় যে ডক্টর ইউনূস আসলে বাংলাদেশেরই মানুষ,
জি, আপনি সেই শোকের সে কথা অন্য বলছেন, president। আপনি সেই শোকের কথা বলছেন 5 দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেসবুকে, অফিসিয়াল হ্যাঁ। ফেসবুকে তিনি বলছেন একটা পোস্ট, হাই লেভেল কনভারসেশন অন দ্য ফিউচার অফ হেলথ কেয়ার ইন বাংলাদেশ। যখন বাংলাদেশের হেলথ কেয়ারের এই অবস্থা, মানে এতগুলো শিশু মারা যাচ্ছে, তখন হাই লেভেল ডিসকাশন তিনি করছেন অ্যাপেক্স হেলথ মিট, মানে তারা প্রফেসর business। মিট করেছেন। হ্যাঁ, এইটা আমি দেখছিলাম যে তখন আসলে এটাইও তিনি করছেন। উনি হেলথ কেয়ারে সোশ্যাল বিজনেস চালু করতেন। আরে ভাই, সোশ্যাল বিজনেস একটা বোগাস জিনিস, বোগাস। আমি বললাম তো সোশ্যাল বিজনেস সে আমার সঙ্গে বসু, সে যদি বুঝাইতে পারে তার সঙ্গে আমার এটা বোগাস জিনিস। সোশ্যাল বিজনেস সে তো তার তো প্রায় 30টা না 32টা তার প্রজেক্ট আছে সোশ্যাল বিজনেস। একটা তার প্রজেক্ট সাকসেসফুল হয়েছে এই দুনিয়া, খালি ওনার না, এই দুনিয়াতে তুমি দেখাতে পারবে যে একটা সোশ্যাল বিজনেস প্রজেক্ট সাকসেসফুল হয়েছে? এটা একটা ইউটোপীয় চিন্তা ভাবনা, জি, টোটালি ইউটোপীয় চিন্তা ভাবনা। আচ্ছা আপনি বলেন, সোশ্যাল বিজনেস এর পরে সে শুরু করলো কি 3-0, মানে আজগুবি একটা জিনিস। আচ্ছা 3-0 সে সারা দুনিয়ায় বেড়ে বেড়াইতেছে, জিরো প্রভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো কার্বন কমিশন। আচ্ছা আপনি আমার বলেন তো ভাই, জিরো প্রভার্টি হলে পরে জিরো আনএমপ্লয়মেন্টের কি ভূমিকা থাকে? অথবা জিরো আনএমপ্লয়মেন্ট হলে পরে জিরো প্রভার্টির কি ভূমিকা থাকে? দুটো তো সমর্থক ভাই। তো এইটা সে করতেছে, ভালো কথা মানলাম, তারপরে মানলাম এটা ভালো। সে কি করতেছে, এটা সারা দুনিয়াতে সরকারগুলিকে বলতেছে যে তোমরা এটা ইমপ্লিমেন্ট করো, বলতেছে তো। তো উনি তো নিজে ছিল 1.5 বছর একটা সরকার প্রধান, উনি কি ওনার সরকারের মাধ্যমে এটা বাস্তবায়নের চেষ্টা করছে? এখন যদি ওটা এটা নিয়ে এরকম উনি কোথাও ইউটোপিয়ান যায়, কথাবার্তা তো বলাই যায়, মানে জিরো, আরো অনেক জিরো, জিরো করাপশন অ্যাড করলাম, মানে আরো 4-0 বানাই দিলাম, বা আরো কয়েকটা জিরো দিয়ে দিলাম। হ্যাঁ মানা পারবে, হুম, কিন্তু কখনোই সে বলবে না যে জিরো নিউক্লিয়ার আর্মস, এটা কখনো বলবে না, ওইটা কখনো বলবে না। কারণ জিরো নিউক্লিয়ার আর্মস বললে পরে নিউক্লিয়ার আর্মস গুলি যাদের কাছে আছে সে তো তাদেরই, মানে আপনার বয়ার, বুঝছেন না, তাদের ক্যানভাসার, ওইটা বলবে না, সে এইগুলি বলবে। তো ভাই সে কি বলবে, ভাই তার সম্বন্ধে আর কি বলতে চাই না কিছু। জি, সে একজন মানে যাও জি, ওই